নমস্কার, এসো গল্প শুনতে স্বাগত। আমি রাজীব। আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভেন্দেতা। গল্পটি নেওয়া হয়েছে শরদিন্দু অমিনিবাস পঞ্চম খণ্ড, অতিপ্রাকৃত এবং হাসির গল্প থেকে। ৩০-৪০ বছর আগেকার কথা। ওলগোবিন্দ ঘোষ এবং কুঞ্জর কর পাশাপাশি জমিদার ছিলেন। দুজনের নামই বেশ একটা চমক আছে। আসল কথা, ওলগোবিন্দ ছিলেন ওলাইচণ্ডীর বরপুত্র, আর অন্যদিকে কুঞ্জর বাবু শাক্ত ভাবাপন্ন বৈষ্ণব বংশের সন্তান। 4 পুরুষ ধরে 2 বংশে ঝগড়া চলছে। 100 বছরেরও আগে কুঞ্জরের বৃদ্ধ ঠাকুরদা ওলগোবিন্দের বৃদ্ধ ঠাকুরদার ছেলের মানে ওলগোবিন্দর ঠাকুরদার বিয়ের বৌভাত উপলক্ষে নেমন্তন্ন রক্ষা করতে এসেছিল। তিনি নববধূ দেখে প্রশংসার ছলে বলেছিলেন, ছেলের কথা কিছু বলবো না, একদম বাপকা বেটা, কিন্তু ভাইয়া বউ হয়েছে মুক্তোর মালা। রসিকতাটি বুঝতে বরপক্ষের একটু দেরি হয়েছিল। সেই ফাঁকে রসিক ব্যক্তি ততক্ষণে নিজের জমিদারিতে ফিরে গেছে। তারপর থেকেই পুরুষানুক্রমে শত্রুতা চলে আসছে। বর্তমানে ওলগোবিন্দর সাথে আদালত ছাড়া কুঞ্জর বিশেষ দেখা হতো না, এবং তাও কালে ভদ্রে। কিন্তু যখন দেখা হতো, দুজন দুটি খ্যাপা ষাঁড়ের মতো তর্জন গর্জন করতে লাগতেন। পারিষদ এবং শুভাকাঙ্ক্ষীরা তাদের দূরে দূরে রাখার চেষ্টা চালিয়ে যেতেন, কিন্তু বিধির বিধান কি আর খণ্ডাতে পারে? ওলগোবিন্দ একবার দেওঘরে এক বাড়ি কিনে ফেললেন। বাড়ির চারপাশে বিরাট বাগান, পাঁচিল দিয়ে ঘেরা। বাগান ইউক্যালিপটাস, ঝাউ, পেঁপে, কলা, নানা রকম গাছে ভর্তি। এক হেমন্তকালে ওলগোবিন্দ সপরিবারে একদিন নতুন কেনা বাড়িতে এসে উঠলেন। তার বাগানের বড় শখ। সেই বাগান দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। পাঁচিলের ওপারে আরেকটি বাড়ি, একই রকম বাগানে ঘেরা। সন্ধেবেলা ওলগোবিন্দ দারোয়ানের সাথে পাঁচিলের ধার ধরে বেড়াতে বেড়াতে পাঁচিলের ওদিকের বাড়িতে আরেক মূর্তি দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। তারপরেই তিনি তারস্বরে গর্জন করতে শুরু করলেন। ওলগোবিন্দ নিজের দারোয়ানের দিকে ফিরে পড়লেন। ভেঁপু সিং, এই বুढ़ा को रास्ता में पाओगे तो टाक फाटा देओ, বলে ভেঁপু সিংয়ের হাতে একটি কোদালের বাট ধরে। ওদিকে কুঞ্জর নিজের দারোয়ানকে বলে, মৃদাং সিং, ওই বুढ़ा को रास्ता में देखोगे तो ভুড়ি ফাঁসাও দেখে, বলে মৃদাং সিং এর হাতে একটা ভোঁতা খুরপি ধরিয়ে দিলেন। এইভাবে যুদ্ধ ঘোষণা করে 2 প্রতিপক্ষ নিজ নিজ বাড়িতে ঢুকে গেলেন। ওলগোবিন্দ ছেলে প্রিয়গোবিন্দকে বললেন, কুঞ্জশালা পাশের বাড়িতে উঠেছে। ওদিকে কুঞ্জর মেয়ে সুধামুখীকে বললেন, ওলাশালা পাশের বাড়িতে আড্ডা গেড়েছে। মেয়েদের কৌতূহলের ফলে দুনিয়ায় অসংখ্য অঘটন ঘটে গেছে। পাশের বাড়ি সম্বন্ধে মেয়েদের কৌতূহল আজ অব্দি কেউ ঠেকিয়ে রাখতে পারে। বৃথাই অবরোধ প্রথা, হারেম, ঘোমটা, বোরখা এইসবের সৃষ্টি হয়েছে। ওলগোবিন্দর বাড়িতে 3 জন মহিলা, ওলগোবিন্দের স্ত্রী ভামিনী এবং 2 কন্যা। মেয়ে দুটি বিবাহিত এবং গিন্নিবান্নি জাতীয়। প্রিয়গোবিন্দ তাদের থেকে ছোট। কুঞ্জর বাড়িতে তাঁর স্ত্রী এবং 5 মেয়ে। তাদের মধ্যে সবচেয়ে ছোট সুধামুখী, এবং সে এখনো অবিবাহিত। 2 পরিবারের মোট 9টি মেয়ের কৌতূহল একেবারে একসাথে জাগ্রত হল। পাঁচিলের আড়াল থেকে শুরু হলো উঁকি ঝুঁকি, ধীরে ধীরে মুখ চেনাও হয়ে গেল। ভামিনী অন্য পক্ষের গৃহকর্তা সম্বন্ধে মত প্রকাশ করল। মিংসের ঝাঁটার মতো গোঁফ, দেখলেই ইচ্ছে করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। গৃহিণী সম্বন্ধে বলেন, মরণ আর কি। সুধামুখী সম্বন্ধে বলেন, বেশ মেয়েটি। কুঞ্জর গৃহিণীও মত প্রকাশ করলেন। ওলগোবিন্দ সম্বন্ধে বললেন, মিংসের পেট দেখো না, যেন 10 মাস। গৃহিণী সম্বন্ধে বলেন, মরণ আর কি। প্রিয়গোবিন্দ সম্বন্ধে বলেন,
বেশ ছেলে। তারপর গোপনে গোপনে মেয়েদের মধ্যে আলাপ জমে গেল। গৃহকর্তারা কিছুই জানলেন না। কেউ যদি মনে করে মেয়েরা স্বামীর শত্রুকেও নিজের শত্রু বলে ঘৃণা করে, তবে তারা কিচ্ছুই জানে না। হিন্দু নারী স্বামীর সাথে সহমরণে যেতে ভয় করে, কিন্তু শত্রু পক্ষের মেয়েদের সাথে ভাব করবার বেলায় তাদের নীতিকায় একদম আলাদা। এই জন্যেই কবি ভর্তৃহরি বলেছেন, কি যেন বলেছিলেন, মনেও পড়ছে না চাই। যাই হোক, সে প্রশংসাসূচক কিছু নয়। ওদের স্বামীরা ওদিকে পরস্পরকে জব্দ করার মতলব এঁটে চলেছেন। উকিল মোক্তার হাতের কাছে নেই, তাই মোকদ্দমা বাঁধাবার সুযোগ হলো না। দুজনেই অন্য উপায় খুঁজতে লাগলেন। এই দুনিয়ায় একটি আশ্চর্য জিনিস দেখা যায়, সারাক্ষণ শত্রুর কথা চিন্তা করতে করতে নিজের চিন্তাধারায় অন্যজনের মতো হয়ে যায়। তাই পরস্পরের অনিষ্ট চিন্তা করতে করতে ওলগোবিন্দ এবং কুঞ্জকুঞ্জর দুজনেই একই সময়ে একই সিদ্ধান্তে পৌঁছল। গাছ, বাগানের গাছ নির্মূল করতে হবে। চিন্তাকে কাজে পরিণত করতে গিয়ে দেখা গেল ওলগোবিন্দই এগিয়ে। তার অবশ্য কয়েকটি কারণ ছিল। প্রথমত, ওলগোবিন্দ পুত্রবান, তাই তার তেজ বেশি। অন্যদিকে কুঞ্জকুঞ্জর পরপর 5 মেয়ে। সকলেই জানেন যে পরপর মেয়ে জন্মাতে থাকলে উৎসাহী মানুষও কাজে নিরুৎসাহী হয়ে পড়েন। দ্বিতীয়ত, ওলগোবিন্দ শত্রুকে দমন করার জন্য সাবালক ছেলে রয়েছে, কিন্তু কুঞ্জকুঞ্জর তা ছিল না। তাই একদিন গভীর রাতে ওলগোবিন্দ ছেলের হাতে একটি কাটারি দিয়ে বললেন, ঝাউ গাছগুলো একেবারে সাবার করে দে দেখি, একটাও রাখি। কর্তব্যপরায়ণ ছেলে বাবার আজ্ঞা পালনের জন্য কাটারি হাতে চলল। প্রিয়গোবিন্দকে দেখলে কাসাবিয়াঙ্কার কথা মনে পড়ে, কর্তব্যে কঠোর। দি বয় স্টুড অন দ্য বার্নিং ডেক। পরদিন সকালে কুঞ্জকুঞ্জর দেখলেন তার বাগানের সমস্ত ঝাউ গাছ শুয়ে পড়েছে। তার গোফের চুল খড়া হয়ে গেল। মাথায় চুল বিশেষ ছিল না বলে সেটা আর খড়া হতে পারল। তার মুখ দিয়ে চলন্ত ইঞ্জিনের মতো শব্দ হতে লাগল। তিনি দারোয়ানকে ডেকে বললেন, মৃদান সিং, দেখতা হয়। মৃদান সিং বললেন, হুজুর। কুঞ্জকুঞ্জর বললেন, ওই বুদ্ধা কিয়া? अलबत, बेशक, हम भी बुढ़ा को देख लेंगे। मृदन सिंह बोलो, ताबेदार मौजूद है हुजूर। কুঞ্জকুঞ্জর ভাবলেন মৃদন সিংকে দিয়ে প্রতিশোধ নেবেন, কিন্তু কিছুক্ষণ ভেবে দেখলেন সেটা উচিত হবে না। চাকরকে দিয়ে বেআইনি কাজ করানো মানেই সাক্ষী রেখে দেওয়া। তার দরকার নেই, যা করার তা তিনি নিজেই করবেন। ওলগোবিন্দ সেই রাত্রে সুখনিদ্রায় মগ্ন ছিলেন, কিন্তু সকালে উঠে দেখলেন তার কলা বাগানে কুঞ্জকুঞ্জর ঢুকে তছনছ করে দিয়ে গেছে। কলা গাছগুলি নিতম্বিনীর পুরুস্তম্ভের মতো পাশাপাশি পড়ে রয়েছে। পদ্মাবতী, চরণ চারণ চক্রবর্তী, কবি জয়দেব এ দৃশ্য দেখলে একখানি নতুন কাব্য লিখে ফেলতেন, কিন্তু ওলগোবিন্দর চোখ দুটি লাট্টুর মতো বন বন করে ঘুরপাক খেতে লাগলেন। তিনিও চলন্ত ইঞ্জিনের মতো শব্দ করতে লাগলেন। তারপর বাড়ির ভেতর থেকে বন্দুক এনে আকাশের দিকে তাক করে দুম দুম করে গুলি ছুঁড়তে লাগলেন। কুঞ্জকুঞ্জরও দমবার পাত্র নন, তিনিও বন্দুক নিয়ে এসে আকাশের দিকে গুলি ছুঁড়তে লাগলেন। ধুন্ধুমার যুদ্ধ চলল, কিন্তু হতাহতের সংখ্যা রইল শূন্য। তেজ দেখানো শেষ হলে দুজনেই আবার চিন্তা করতে শুরু করলেন। ওদিকে মহিলা মহলে কি চলছিল কেউ খেয়াল করছিলেন না। যুদ্ধ কয়েকদিন একটু ঠান্ডা আছে, কারণ দুপক্ষই সারা রাত বারান্দায় বন্দুক নিয়ে বসে থাকে। তার মাঝে মাঝে আকাশে গুলি ছোঁড়েন, তবে সুযোগ খুঁজছিলেন দুপক্ষই। ওলগোবিন্দর লক্ষ্য কুঞ্জকুঞ্জরের ফুল দেওয়া শিউলি গাছটি, আর কুঞ্জকুঞ্জরের নজর সুন্দর কৃষ্ণাঙ্গী তরুণী ইউক্যালিপটাস গাছটির ওপর।
একদিন ওল গোবিন্দের স্ত্রী এসে বললেন, কি ছেলে মানুষের মতন ঝগড়া করছো, মিটিয়ে ফেলো। সুধা মেয়েটি কি চমৎকার। আমাদের প্রিয়র সঙ্গে ওল গোবিন্দের চোখ দুটি লাট্টুর মতো ঘোরা শুরু করল। চোখ পাকিয়ে বললেন, খবরদার। ওদিকে কুঞ্জরের গৃহিণী বললেন, বুড়োয় বুড়োয় ঝগড়া করতে লজ্জা করে না, মিটিয়ে ফেলো। প্রিয় ছেলেটি কি চমৎকার আমাদের সুধার সাথে। কুঞ্জর গো ফুলিয়ে বললেন, চপরাও। কিন্তু প্রিয় গোবিন্দ এসব কিছুই জানে না। সুধা অবশ্য জানে। প্রিয় গোবিন্দ পিতৃভক্ত পুত্র, সাথে কর্মকুশলী। ওল গোবিন্দ যখন কেবল আকাশে বন্দুক ছুঁড়তে ব্যস্ত, সেই ফাঁকে প্রিয় গোবিন্দ শিউলি গাছটা কাটার উপায় বের করে ফেলেছে। প্রিয় গোবিন্দ খেয়াল করেছিল কুঞ্জ রাত 3টের পর আর বন্দুক ছোঁড়েন না। তার মানে রাত 3টের পর তিনি নিঃসন্দেহে ঘুমিয়ে পড়েন। প্রিয় গোপাল ঠিক করলো বাবাকে না বলেই রাত 3টের পর সে অভিযানে বেরিয়ে পড়বে। বাবাকে বললে সে হয়তো বন্দুককে সামনে যেতে দেবে না। সেদিন চাঁদনি রাত, কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী হবে। ভোর রাতে উঠে সে করাত নিয়ে বেরিয়ে পড়ল। তারপর নিঃশব্দে পাঁচিল টপকে কুঞ্জর বাগানে প্রবেশ করল। চারদিকে ফটফটে জ্যোৎস্না, কেউ কোথাও নেই। প্রিয় গোপাল পা টিপে টিপে শিউলি গাছের দিকে অগ্রসর হতে লাগল। শিউলি গাছের নিচে পৌঁছে দেখল একটি মেয়ে ফুল কুড়াচ্ছে। প্রিয় গোবিন্দ পালানোর চেষ্টা করল, কিন্তু শেষ অবধি পালাতে পারল না। সুধাও তাকে দেখে ফেলেছিল এবং চিনতেও পেরেছিল, কিন্তু প্রিয় গোবিন্দ আগে কখনো সুধাকে দেখেনি। আমাদের দেশের ছেলেরা মেয়ে দেখলে উঁকি ঝুঁকি মারে, এরকম একটা অপবাদ আছে, কিন্তু মেয়েদের সম্বন্ধে সেরকম কোনো অপবাদ নেই। অথচ ত্রস্ত সুধা জিজ্ঞেস করে, কি চাই? প্রিয় গোবিন্দ কড়া পেছনে লুকোলো, বলো কিছু না। সুধা বলল, তুমি আমাদের শিউলি গাছটা কাটতে এসেছো বলে কেঁদে ফেলল। প্রিয় গোবিন্দ স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল, মানে এ গাছ কার? আমাদের। তুমি কে? এ গাছ তো কুঞ্জ বাবু। আমি তার ছোট মেয়ে, আমার নাম সুধা। ও মানে, তা বেশ তো। সুধা চোখ মুছে বলল, তোমরা কেন আমাদের ঝাউ গাছ কেটে দিয়েছ? প্রিয় গোবিন্দ ক্ষীণ স্বরে বলল, আর আমাদের কলা গাছটা? তোমরা তো আগে কেটেছ। প্রিয় গোবিন্দ নীরব। সুধার মুখে একটা মেয়েলি চাপা হাসি দেখা দিল। বিজয়িনী পুরুষ ওরকম হাসি হাসতে পারে না। সুধা আবার আঁচলে ফুল কুড়িয়ে রাখতে লাগলো, কেন সেখানে প্রিয় গোবিন্দ নামের কারোর কোনো অস্তিত্বই নেই। প্রিয় গোবিন্দ সেখানে বোকার মতো এক পায়ে দাঁড়িয়ে রইল, একবার করাত দিয়ে পিঠ চুলকে। অনেকক্ষণ বাদে ঠোক গিলে জিজ্ঞেস করল, তুমি রোজই এই সময় ফুল কুড়াতে আসো? সুধা মুখ তুলে বলল, হ্যাঁ, কেন? প্রিয় গোবিন্দর কান ঝাঁ ঝাঁ করে উঠল। সে তুতলিয়ে বলল, তবে আমি রোজ এই সময় গাছ কাটতে আসবো বলে এক লাফে পাঁচিল ডিঙিয়ে চলে গেল। সুধা আবার হাসল, সে বিজয়ী। অন্দরমহলের ষড়যন্ত্র ধীরে ধীরে জটিল হয়ে উঠেছে। দ্য প্লট থিকেন্স। এরই মধ্যে একদিন কুঞ্জর কুল পুরোহিত হাওয়া বদলানোর জন্য উপস্থিত হল। তার হঠাৎ ডিসপেপসিয়া হয়েছে। ওদিকে গৃহকর্তারা রাত জেগে আর বন্দুক ছুঁড়ে ছুঁড়ে ক্লান্ত হয়ে পড়েছে। 7 দিন পর দুজনেই ঘুমোতে গেল। মৃদন সিং এবং ভেঁপু সিং বাগান পাহারা দিতে লাগলো। 3 দিন ঘুমিয়ে 2 গৃহকর্তা আবার চাঙ্গা হয়ে উঠল। তখন তাদের আবার প্রতিহিংসা প্রবৃত্তি জাগাড় দিয়ে উঠল। ইতিমধ্যে প্রিয় গোবিন্দ রোজ ভোর রাতে শিউলি গাছ কাটতে যাচ্ছিল। ওল গোবিন্দ তা জানতেন না। তিনি ছেলেকে ডেকে পরামর্শ করতে বসলেন।
প্রিয়গোপাল শিউলি গাছের প্রতি খুব খানিক বিদ্বেষ জানিয়ে বলল, ওদিকে তার কড়া নজর রয়েছে, সুযোগ পেলেই সে শিউলি গাছের মূলে কুঠারাঘাত করবে। গোবিন্দ খুব খুশি হলেন। ওদিকে কুঞ্জর একজন মন্ত্রী জুটেছে, তার পুরোহিত। তিনি ইউক্যালিপটাস গাছ সম্বন্ধে তার দুরভিসন্ধি জানালেন। পুরোহিত মশাই অত্যন্ত সাদাসিধে লোক, তার মধ্যে ডিসপেপসিয়ায় ভুগছেন। তিনি বলেন, আর বেশি কথা, একটা ভালো দিন দেখে কেটে ফেললেই হলো। দাঁড়াও, আমি পাঁজি দেখি। পুরোহিত মশাই গাছ কাটার একটা শুভ দিন দেখে দিলেন। এমন সহৃদয় এবং ধর্মপ্রাণ মানুষ পেয়ে কুঞ্জরের উৎসাহ শতগুণ বেড়ে গেল। ঠিক হলো সোমবার রাত 1টায় শুভ কাজ সম্পন্ন করা হয়। গুলিগোলা বন্ধ আছে। গোবিন্দ নিশ্চয়ই এখনো ঘুমোচ্ছে। নির্বিঘ্নে কাজ শেষ করার এটাই উপযুক্ত সময়। কিন্তু শ্রেয়াংশী বহু বিঘ্নানী, বিশেষ করে নারী জাতি যেখানে একজোট হয়ে যাদের পেছনে লেগেছে তাদের জয়ের সম্ভাবনা কতটুকু। রাত 1টার সময় করাত নিয়ে কুঞ্জর নির্বিঘ্নে পাঁচিল টপকে গেল। কিন্তু ইউক্যালিপটাস গাছের কাছে যেই পৌঁছেছেন অমনি গোবিন্দ সেখানে এসে তাকে সজোরে চাপতে ধরল। কুঞ্জর করাত দিয়ে তার কান কেটে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তা করতে পারলেন না। দারোয়ান ভেঁপু সিং তাকে পেছন থেকে এসে চেপে ধরল। একইভাবে বুকে পিঠে জড়াজড়ি করে কুঞ্জরকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলো। তাকে একটি চেয়ারে বসিয়ে তার পা দুটি দড়ি দিয়ে বাঁধা হলো। দড়ির অন্য প্রান্ত নিজ হাতে নিয়ে গোবিন্দ আর একটি চেয়ারে বসলেন। বন্দুক তার কোলের ওপরে রাখা, দুজনের দিকে চেয়ে রয়েছে। চার চোখের ঠোকাঠুকি আগুন জ্বেলে উঠল না, সেটাই অবাক করার মতো বিষয়। গোবিন্দ চোখ পাকিয়ে পড়ল। উদিনানা অফ দ্য ব্রঙ্কাইটিস ইন্টু দি খুলখুলি অফ দ্য চাটনি কাবাব। তেরে কেটে গদি ধেনে থা গিচিস তাস্কিন। তার পেট ফুটবল মাঠের ফুটবলের মতন লাফাতে লাগল। কুঞ্জর কিছুই বললেন না। গোবিন্দ তারপর একটু প্রকৃতিস্থ হলে ভেঁপু সিংকে বললেন, প্রিয়কে ডাক। প্রিয় এলো। গোবিন্দ গর্জন করে বললেন, শিউলি গাছ। কাসাবিয়াঙ্কা তৎক্ষণাৎ পিতৃ আজ্ঞা পালন করতে ছুটল। 15 মিনিট কেটে গেল। গোবিন্দ 2 মিনিট পর ফুটবল নাচিয়ে হাসতে লাগলেন। তারপর গোবিন্দ বললেন, ভেঁপু সিং, থানা মে খবর দো, এই চোরটাকে জেল মে ভেজেঙ্গে। চো হুকুম বলে ভেঁপু সিং বেরিয়ে গেল। আরো মিনিট 15 পার হলো। গোবিন্দ আগের মতোই 2 মিনিট পর হাসতে লাগলেন। কুঞ্জর শুধু ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। হঠাৎ দুজনেই একটা শব্দ শুনতে পেলেন। দুজনেই শিকারী কুকুরের মতো কান খাড়া করলেন। শব্দটা যেন কুঞ্জরের বাড়ি থেকে আসছে। গোবিন্দ একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। দুপুর রাত্রে ও আবার কিসের শব্দ? শিয়াল নাকি? প্রিয় এতক্ষণ ওখানে কি করছে তিনি একটু একটু করে ক্ষেপে উঠতে লাগলেন। খোঁজ নিয়ে যাবার উপায় নেই। কুঞ্জর পালাবে তাহলে। এমন সময় ভেঁপু সিং হাঁপাতে ফিরে এল। বলল, আয় হুজুর, আপ बैठा है। গোবিন্দ রেগে মেগে বললেন, बैठा रहेंगे नहीं तो লাফাएंगे? क्या हुआ? ভেঁপু সিং বলল, ও বাড়ির মাইজি লোক দাদাবাবুকে পাকড়িয়ে অন্দরমহল নিয়ে গেছে। 2 গৃহকর্তা একসঙ্গে লাফিয়ে উঠলেন। গোবিন্দের কোল থেকে বন্দুক পড়ে গেল। ভেঁপু সিং এর কথা তখনও শেষ হয়নি। সে শখ হবে বলল, ও মাইজি লোক কেবল বাবুজিকে নিয়েই যাননি, সবাই মিলে জোরে জোরে উল্লু উল্লু বলে গালি ভি দিতেছে। এই সময় 2 গৃহকর্তাই নিজের কানে শুনতে পেলেন,
দুজন একে অপরের মুখের দিকে তাকালেন, তারপর যেন একই যন্ত্রের দ্বারা চালিত হয়ে দৌড়তে লাগলেন। কুঞ্জরের পায়ের দড়ি অজান্তেই ওলগোবিন্দের হাতে ধরা রইল। তারা যখন ঘটনাস্থলে পৌঁছলেন, ততক্ষণে ডিসপেপসিয়া রোগগ্রস্ত পুরোহিত মশাই শুভকর্ম সম্পন্ন করে ফেলেছেন। দুই বাড়ির গৃহিণী উপস্থিত ছিলেন। কর্তাদের কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে একে অপরের গায়ে হেসে গড়িয়ে পড়ল। একজন বলে উঠল, মরে যাই, বুড়ো মিনসেদের রকম দেখো, যেন সাং। শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ভেন্দেতা। গল্পটি নেওয়া হয়েছে শরদিন্দু উপনিবাস পঞ্চম খণ্ডের থেকে। গল্পটি যদিও সাধু ভাষায় লেখা হয়েছিল, এখানে যথাসম্ভব কথ্য ভাষায় পরিণত করে পাঠ করা হবে। আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার, শুভরাত্রি।